নমস্কার, কেমন আছো সবাই? আমি তোমাদের সোমা ম্যাম। আজকে অষ্টম শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার অস্থিত পৃথিবী সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, অস্থিত কথাটার মানে তোমরা কি বুঝতে পারছো বলো তো? অস্থিত, তাই তো? যা কি হচ্ছে, স্থির বা শান্ত নয়, তাকেই আমরা কি বলতে পারি? অস্থিত। তাহলে এখানে কোনটা স্থির বা শান্ত নয়? অবভিয়াসলি কোনটা হবে না? পৃথিবীটা স্থির বা শান্ত নয়। আচ্ছা, তোমরা তো আমাকে প্রশ্ন করতেই পারো যে ম্যাম, পৃথিবীটা স্থির বা শান্ত নয়, আপনি কেন বলছেন? আচ্ছা, তোমরা একটু মনে করে দেখো তো যে আমরা পৃথিবীতে প্রতিনিয়ত অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, ভূমিধস এই ঘটনাগুলো দেখতে পাই, তাই তো? তাহলে যদি পৃথিবী স্থির বা শান্ত থাকতো, তাহলে আমরা এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি আমরা দেখতে পেতাম? নিশ্চয়ই পেতাম। আচ্ছা, এখানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটা কিসের বলো তো? একটা পৃথিবীর মানচিত্র, তাই তো? এই যে পৃথিবীর মানচিত্রে এখানে দেখো কিছুগুলো রেখা আমি অঙ্কন করেছি। দেখে কিছুটা মনে হচ্ছে না যে এক একটা মহাদেশ, তাই তো? তাহলে এটা হচ্ছে একটা মহাদেশ, আর এগুলো হচ্ছে, এটা পুরোটা হচ্ছে মহাসাগর। দেখো, পৃথিবীর 29% স্থান দখল করে আছে কি না মহাদেশ, এবং বাকিটা আছে কি না মহাসাগর। তাহলে আমরা কোথায় বসবাস করি বলতে পারবে? আমরা বসবাস করি মহাদেশে। তাহলে এই যে মহাদেশগুলো, যেগুলোকে আমরা একে অপরের থেকে দূরে দেখতে পাচ্ছি, সেগুলো কি অতীতে কি দূরেই অবস্থান করতো, না একসাথে অতীতে কি একসাথে সংযুক্ত অবস্থায় অবস্থান করতো? তো সেই সম্পর্কে আমরা একটু বিস্তরভাবে জানবো। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার মাধ্যমে দেখেছেন যে পৃথিবীতে যেসব ঘটনাগুলি ঘটছে, কোন ঘটনাগুলি না ভূমিধস, ভূমিকম্প, সেগুলো ঘটার একটি মাত্র কারণ আছে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের চলন বা ভূপৃষ্ঠের সরণ। তাহলে এই প্রসঙ্গে বিজ্ঞানী টেলর এবং ফ্রান্সিস সিন্ডার মহীসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরির অবতারণা করেন। কত সালে না 1858 সালে। এর পরবর্তীকালে অর্থাৎ 1914 সালে অ্যালফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ তত্ত্বের সম্পূর্ণ ব্যাখ্যা দেন। আমরা বর্তমানে যে মহাদেশগুলি একে অপরের থেকে বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পাচ্ছি, সেই মহাদেশগুলো অতীতে অর্থাৎ কার্বনিফেরাস যুগে একত্রিত অবস্থায় অবস্থান করত। এই যে লাইনটা দেখাচ্ছি, তা হচ্ছে একত্রিত অবস্থায় অবস্থান করত। অর্থাৎ এখানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া সেই সময় কি ছিল? একসাথে সংযুক্ত অবস্থায় ছিল। অ্যালফ্রেড ওয়েগনার এই যে সংযুক্ত অবস্থায় যে ভূখণ্ডটি অবস্থান করত, তার নাম দিয়েছেন প্যানজিয়া, এবং একটি সেই সময় মহাসাগর ছিল, তার নাম দিয়েছিলেন প্যানথালাসা। তাহলে এই প্রসঙ্গে আমরা বলতেই পারি প্যানজিয়া মানে হচ্ছে মহাদেশ এবং প্যানথালাসা মানে হচ্ছে মহাসাগর। আচ্ছা, পরীক্ষাতে প্যানজিয়া এবং প্যানথালাসা কাকে বলে এটি প্রতিনিয়ত আসে। তাহলে প্যানজিয়া এবং প্যানথালাসা কাকে বলে সেটা একটু জেনে নি। না, প্যানজিয়া বা প্যানথালাসা সেটা হচ্ছে কি না অ্যালফ্রেড ওয়েগনার, আমরা পূর্বেই জেনেছি যে অ্যালফ্রেড ওয়েগনার প্রায় 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে, এই কথাটা মনে রাখবে, প্রায় 30 কোটি বছর আগে কার্বনিফেরাস যুগে একটি ভূখণ্ড ছিল যার নাম কি দিয়েছিলেন? পেনজিয়া, বা একে সুপার কন্টিনেন্ট বা অল ল্যান্ডসও বলা যায়। তাহলে পেনজিয়া এই কথাটা, অর্থাৎ এই যে ভূখণ্ডটা, একটি ভূখণ্ড ছিল পেনজিয়া, একে মনে রাখার একটি সহজ উপায় হচ্ছে, দেখো, জিয়া একটি মেয়ের নাম, সেই মেয়েটা কোথায় থাকবে? মহাসাগরে থাকবে না ভূখণ্ডে থাকবে? নিশ্চয়ই সে কোথায় থাকবে? ভূখণ্ডে থাকবে। তাহলে পেনজিয়া হচ্ছে সেটাই, যেটা হচ্ছে ভূখণ্ড। বুঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে প্যানথালাসা। প্যানথালাসা কোনটা? না দেখো, ভূখণ্ডটা বাদ দিয়ে যেটা পড়ে রইলো, কোনটা পড়ে রইলো? না মহাসাগর। তাহলে এটা হচ্ছে প্যানথালাসা, যেটা পেনজিয়াকে ঘিরে যেটা অবস্থান করে আছে, যে জলজ অংশটা, সেটাই হচ্ছে প্যানথালাসা। তাহলে সুপার কন্টিনেন্টকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এটি হচ্ছে উত্তর দিক এবং এটি দক্ষিণ দিক।
এই দুটি ভাগে ভাগ করা আছে। উত্তর দিকের অংশটিকে বলা হয় লরেসিয়া এবং দক্ষিণ দিকের অংশটিকে বলা হয় গন্ডোয়ানা। মানে লরেসিয়া কেন নামকরণ করা হলো এর পেছনে বেশ কারণ রয়েছে। সেটা হচ্ছে কানাডার ক্যাম্বিয়ান পূর্ববর্তী ভূখণ্ড যে লরেন্সিয়া এবং ইউরোপ এবং এশিয়ার যে অংশ ইউরেশিয়া, অর্থাৎ লরে আর এখানের হচ্ছে শিয়া, ইউরেশিয়ার শিয়া আর লরেন্সিয়াল লরে, এই দুটো সংযুক্ত করে নামকরণ করা হয়েছে লরেসিয়া ভূখণ্ড। নিচের দিকের অংশটি অর্থাৎ দক্ষিণ দিকের যে অংশটি রয়েছে সেটা হচ্ছে গন্ডোয়ানা। মধ্য ভারতের গন্ড উপজাতিদের বাসস্থান থেকে পাওয়া এক ধরনের যে জীবাশ্ম, সেই জীবাশ্ম থেকে নামকরণ করা হয়েছে গন্ডোয়ানা। অর্থাৎ গন্ড উপজাতিদের বাসস্থান থেকে জীবাশ্মটি যেহেতু পাওয়া গিয়েছিল তার জন্যই এই যে দক্ষিণ দিকের যে অংশটি রয়েছে তাই তার নামকরণ করা হয়েছে গন্ডোয়ানা। গন্ড উপজাতিদের বাসস্থান থেকে পাওয়া এই জীবাশ্মটি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারতের হচ্ছে দক্ষিণ প্রান্ত এবং অস্ট্রেলিয়াতে কি হয়েছে না পাওয়া গিয়েছিল। সেজন্য অ্যালফ্রেড ওয়েগনার মনে করেন যে এই যে ভূখণ্ডটি অর্থাৎ কোনটি না উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা একসময় সংযুক্ত অবস্থায় ছিল। এর প্রসঙ্গে বিজ্ঞানী ওয়েগনার বেশ কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেন, সেগুলো সম্পর্কে আমরা বিস্তরভাবে আলোচনা করব। ওয়েগনারের মতে মেসোজোয়িক যুগে যে পেনজিয়াটা ছিল, যেটা আমরা আগেই দেখেছি একটি চিত্রে, যে পেনজিয়াটি একটি ভূখণ্ড ছিল, সেটা কি হয় না খণ্ডিত হয় অর্থাৎ ভেঙে যায়। এই প্রসঙ্গে অ্যালফ্রেড ওয়েগনার একটি উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি একটু বুঝে নিই। তিনি কি বলেছেন না একটা বিশাল পুকুরের মধ্যে যদি এক টুকরো বরফের চাইকে ফেলে দেওয়া হয় তাহলে কি হবে, যদি ফেলে দিই তাহলে কি হচ্ছে সেটা ভেঙে যাবে, এবং ভেঙে যাওয়ার ফলে কি হচ্ছে না বরফের যে টুকরোগুলো ভাসতে থাকবে এবং একে অপরের থেকে কি হবে দূরে সরে যাবে। ঠিক বরফের যে টুকরো তার মতোই কি হচ্ছে না মহাদেশগুলো যে একসময় একত্রিত অবস্থায় ছিল অর্থাৎ পেনজিয়া ছিল, এখন বর্তমানে বরফের মতোই একে অপরের থেকে দূরে সরে গেছে এবং 7টি মহাদেশ গঠন করেছে। আমরা সবাই জানি 7টি মহাদেশ কোনগুলো না, একটা হচ্ছে উত্তর আমেরিকা, একটা দক্ষিণ আমেরিকা, একটা হচ্ছে ইউরোপ, আরেকটা এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, এবং 5টি মহাসাগর তৈরি হয়েছে। অ্যালফ্রেড ওয়েগনার মহাসঞ্চরণ তত্ত্ব যে কথা বলেছেন অর্থাৎ মহাদেশগুলি একত্রিত অবস্থায় ছিল, সে প্রসঙ্গে বেশ কিছু প্রমাণ দিয়েছেন যে কেন তিনি বলেছেন যে মহাদেশগুলো একত্রিত অবস্থায় ছিল। কোন যুগে? আচ্ছা বলতো কোন যুগে? কার্বনিফেরাস যুগে, তাই তো? কি বলেছেন না একত্রিত অবস্থায় ছিল। আর কোন সময় তিনি বলেছিলেন যে মহাদেশগুলো খণ্ডিত হয়ে যাচ্ছে? মেসোজোয়িক যুগে, তাই তো? আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে তিনি বলেছেন যে জিগস ফিট, এই কথাটি তিনি বলেছেন। জিগস ফিট কথাটির থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, ফিট মানে একে অপরের সাথে কি হচ্ছে না ফিট হয়ে যাচ্ছে, তাই তো? দেখো এখানে যে দক্ষিণ আমেরিকা আছে আর এদিকে হচ্ছে আফ্রিকা, এই দুটোর যে খাঁজের অংশটি রয়েছে যদি এখানে জুড়ে যায় এবং এই খাঁজের অংশটি যদি এখানে জুড়ে যায় দেখতে কি রকম হবে? এই রকম, তাই তো? এই দুটো মহাদেশ কি হচ্ছে না একসঙ্গে সংযুক্ত হয়ে গেছে। ঠিক তেমনি উত্তর আমেরিকা, এশিয়া এবং আন্টার্কটিকা প্রভৃতি দেশগুলো মহাদেশগুলো কি হচ্ছে না একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় ছিল একসময়। এর থেকে আমরা বুঝতে পারি। আচ্ছা তোমরা পাজেল দেখেছো? পাজেল দিয়ে কোনোদিন খেলা খেলেছো? যদি খেলে থাকো তাহলে সেগুলো দেখতে কি রকম হয় বলো তো? কিছুটা দেখো এই রকম হয়।
তাই তো? তাহলে এই যে খাঁজের অংশটা এর সাথে কি হচ্ছে, জুড়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এই যে আমাদের দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশটি একসঙ্গে জুড়ে গেছে। একেই অ্যালফ্রেড ওয়েগনার বলেছেন চিকস ফিট, না একই সময়ে শিলা। একই সময়ে শিলা কথাটার থেকে আমরা এটাই বুঝতে পারছি যে মহাদেশগুলো যে রয়েছে, কটা মহাদেশ রয়েছে আমাদের, 7টা মহাদেশ রয়েছে, তাই তো? এই যে 7টা মহাদেশের যে প্রান্ত বরাবর যে আমরা শিলাগুলো দেখতে পাই, সেই শিলাগুলো যে ধরন, সেই ধরনটা একে অপরের সাথে মিল রয়েছে। কি রকম মিল রয়েছে সেটা বোঝার জন্য রেডিওমেট্রিক ডেটিং মেথড ব্যবহার করা হয়। আর এই মেথডের মাধ্যমে দেখা যায় যে বেশিরভাগ মহাদেশের যে উপকূল প্রান্তগুলো, অর্থাৎ উত্তর আমেরিকার যে পূর্ব প্রান্ত সাথে এশিয়ার পশ্চিম প্রান্তের শিলার মধ্যে বেশ কিছু মিল আছে, এবং দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্তের সাথে আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্তের শিলার মধ্যে বেশ কিছু মিল আছে। এর ভিত্তিতেই বিজ্ঞানী ওয়েগনার বলেছেন যে মহাদেশগুলো একসময় একত্রিত অবস্থায় ছিল। অ্যালফ্রেড ওয়েগনার আমাদের সামনে যে তত্ত্বটি তুলে ধরেছেন, অর্থাৎ মহীসঞ্চরণ যে তত্ত্বটি, সেটি বিজ্ঞানী মহলে সমালোচিত হয় এবং বিজ্ঞানী মহলে বিভিন্ন তথ্য উঠে আসে। সেটা হচ্ছে জোয়ার ভাটা শক্তি এত নমনীয় থাকা সত্ত্বেও কিভাবে একটা মহাদেশ আরেকটা মহাদেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এবং কিভাবেই পর্বতের সৃষ্টি হলো, এবং এক জায়গায় জীবাশ্ম দেখা যাচ্ছে তার উপকূলীয় প্রান্তে, এবং তার মধ্যভাগও দেখা যাচ্ছে বিভিন্ন মহাদেশের। তাহলে এখান থেকে বিভিন্ন ভাবে সমালোচিত হয়েছে এই মহীসঞ্চরণ মতবাদ। আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম, এবং আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবে।